শুভ সকাল। কনকনে শীত। শুভ সকাল। আশা করি সবাই ঠান্ডা আছেন নাকি, ভালো আছেন আর কি। হ্যাঁ, ঠান্ডা থাকা মানে ভালো আছেন। ওকে, যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, যারা আদাব দিয়েছেন আদাব, যারা নমস্কার দিয়েছেন নমস্কার, যারা শুভ সকাল দিয়েছেন তাদেরকে শুভ সকাল। আসসালাম, যারা আদাব দিয়েছেন। ওকে, আমরা শুরু করব। আর 1 মিনিট সময় নিব, সবাই জয়েন করার জন্য আর 1 মিনিট সময় হয়তো আমরা নিব। আজকে ভাষা আন্দোলন, জি। আহ, এবং কনফার্ম যেখান থেকে প্রশ্ন হবে সেই জায়গাটা আমরা আজকে পড়ব। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। হুম। রাওলাট আইন করার সময় ভাইসরয় কে ছিলেন? মন্টেগু চেমসফোর্ড। মন্টেগু চেমসফোর্ড। জেনারেল ছিলেন ডায়ার। ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন মানেই হলো আমাদেরকে উল্লেখযোগ্য 3টা সাল সুন্দর করে পড়তে হবে। এই 3টে সাল আমাদেরকে একটু পড়তে হবে। 1947, 1948, 1952। ওকে, আমরা এখানে লিখব 24 জুলাই। এখানে লিখব 1 আর 2 সেপ্টেম্বর। এখানে লিখব 15 সেপ্টেম্বর। আমি যে প্যাটার্ন ফলো করতেছি ওই প্যাটার্নে সবাই লিখবেন। পনেরোই সেপ্টেম্বর।
23 ফেব্রুয়ারি, 2 মার্চ, 11 মার্চ। ওকে, কি কমেন্টস করতেছেন আপনারা? আপনারা একটু ক্লাসে মনোযোগ দেন, যে কোনো সমস্যারই সমাধান করা যাবে। হ্যাঁ, একটু ক্লাসে মনোযোগ দেন। একুশ মার্চ, 24 মার্চ। জুলাই 31, 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। এই হলো আমাদের ভাষা আন্দোলন নিয়ে কথাবার্তা। অর্থাৎ আপনার খাতায় যদি এইটুকু থাকে, তাহলে ভাষা আন্দোলনের উল্লেখযোগ্য তারিখগুলো আপনার খাতায় থেকে গেল, এবং এই তারিখগুলির ঘটনাগুলো আপনাকে ক্রমান্বয়ে জানতে হবে যে কবে কি ঘটেছে। আমরা 24 জুলাই যে 1947 সাল দেখতে পাচ্ছি, এই 24 সালের আগে আমরা কিছু ঘটনা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। আপনারা জানেন যে এই যে ভাষা আন্দোলনের যে ব্যাকগ্রাউন্ড, সেটা আপনারা জানেন। আহ কারণ এই সমগ্র পাকিস্তানের 56 ভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। 3.3 মতান্তরে 6 ভাগ মানুষের মুখের ভাষা ছিল হচ্ছে উর্দু। তারপরও জোর করে এই উর্দুকে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলে। এই যে উর্দুকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলার কারণেই শুরু হয় এই ভাষা আন্দোলন, যেটা ছিল ভাষা সমস্যা। মূলত আমরা যদি মানে এই ভাষা সমস্যার সৃষ্টি হয় যে জায়গা থেকে, আমরা যদি দেখি যে একটা উর্দু সম্মেলন হয় হায়দ্রাবাদে 1947 সালের আহ, মে মাসের দিকে। 1947 সালের মে মাসে হায়দ্রাবাদে একটি উর্দু সম্মেলন হয়। এই উর্দু সম্মেলনে দেখা যাচ্ছে না ভাই, কি দেখা যাচ্ছে না? এই কি দেখা যাচ্ছে না? আচ্ছা, 1947 সালের মে মাসে একটা উর্দু সম্মেলন হয়। এটা হয় হায়দ্রাবাদে। সেই সম্মেলনে সভাপতি ছিলেন চৌধুরী খালিকুজ্জামান। চৌধুরী খালেকুজ্জামান তার বক্তব্যে বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। এই কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়। যে কথাগুলো বলছি আবারও বলতেছি, লিখতে হবে ব্যাপারটা তা না, লিখতে হবে ব্যাপারটা তা না। আমি কথাগুলো আবারও বলছি। 1947 সালের মে মাসে একটি উর্দু সম্মেলন হয় হায়দ্রাবাদে। সেই সম্মেলনে সভাপতির বক্তব্যে চৌধুরী খালিকুজ্জামান বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এইভাবে ভাষা সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ এই ভাষা সমস্যা, আমি নামটা আমরা বলে দিচ্ছি, চৌধুরী খালিকুজ্জামান, উনি প্রথম এই সমস্যা সৃষ্টি করেন। চৌধুরী খালিকুজ্জামান, উনি এই সমস্যাটা প্রথম সৃষ্টি করেন। ঠিক আছে, যাও, এটা হচ্ছে মানে একদম শুরুর কথাবার্তা আপনাদেরকে একটু বললাম। এখন এই 24শে জুলাই কি হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দৈনিক আজাদ পত্রিকায় আমাদের ভাষা সমস্যা এই শিরোনামে, আমাদের ভাষা সমস্যা এই শিরোনামে
দৈনিক আজাদ পত্রিকায় আমাদের ভাষা সমস্যা এই শিরোনামে একটি প্রবন্ধ লেখেন। আমাদের ভাষা সমস্যা এই শিরোনামে একটি প্রবন্ধ লেখেন 24শে জুলাই 1947 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দৈনিক আজাদ পত্রিকায় আমাদের ভাষা সমস্যা এই শিরোনামে একটি প্রবন্ধ লেখেন। এটাই হচ্ছে ভাষা নিয়ে প্রথম আওয়াজ তোলা আর কি, বা বাংলা ভাষার উপযুক্ততা তুলে ধরা। তবে এটা আনুষ্ঠানিকতা না, আনুষ্ঠানিকতা হচ্ছে 23শে ফেব্রুয়ারি, আমরা ওটা পরে আসব। এটাই হচ্ছে বাংলা ভাষার উপযুক্ততা তিনি তুলে ধরেন এই প্রবন্ধের মাধ্যমে। আই রিপিট, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দৈনিক আজাদ পত্রিকায় আমাদের ভাষা সমস্যা এই শিরোনামে একটি প্রবন্ধ লেখেন। এর মাধ্যমেই বাংলা ভাষার উপযুক্ততা তিনি ফুটিয়ে তোলেন। এবার আসেন 1 বা 2 সেপ্টেম্বর কি হয়েছিল। 1 বা 2 সেপ্টেম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসে। তবে 1 বা 2 সেপ্টেম্বর লেখার কারণ কি? একটা আছে উইকিপিডিয়ায়, একটা আছে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ে। এই জন্য দুটি দিয়ে দিয়েছি। 1 তারিখ বা 2 তারিখ দুইটাই অপশনে থাকবে না। যদি থাকে, আবার অনেকে বলে যে স্যার যদি থাকে তাহলে কি করবো? আমি প্রথম কথা হচ্ছে থাকবে না, 1 বা 2 সেপ্টেম্বর থাকবে না। যদি থাকে তাহলে আপনি উত্তর দিবেন 2 সেপ্টেম্বর। 2 সেপ্টেম্বর কি হয়? তমুদ্দিন মজলিস গঠিত হয়। তমুদ্দিন মজলিস গঠিত হয়। এই তমুদ্দিন মজলিস কি? এটা হচ্ছে, এই তমুদ্দিন মজলিস হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে তমুদ্দুন মজলিস। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস। এইটা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, ডক্টর আবুল কাশেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আবুল কাশেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আবুল কাশেম। বুঝতে পেরেছেন? তাহলে আমি আবার একটু রিপিট করে দেই। তমুদ্দুন মজলিস হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আবুল কাশেম। এই পর্যন্ত হয়েছে কিনা একটু ডান লেখেন তো। হয়ে গেলে ডান লিখবেন, হয়ে গেলে একটু ডান লেখেন তো। হয়ে গেলে একটু ডান লেখেন তো এই পর্যন্ত। জি, তাহলে 15ই সেপ্টেম্বর আর একটা তারিখ ছিল, মুছে ফেলেছি জায়গার অভাবে। 15ই সেপ্টেম্বর কি ঘটেছে? এই তমুদ্দিন মজলিস কর্তৃক একটি পুস্তিকা প্রকাশিত হয়েছে। দেখেন, তমুদ্দিন মজলিস কর্তৃক পুস্তিকা প্রকাশ। তমুদ্দিন মজলিস কর্তৃক পুস্তিকা প্রকাশ। পুস্তিকা প্রকাশ। পুস্তিকার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। একটা পুস্তিকা প্রকাশ হয়, পুস্তিকার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা। স্যার লেখা কি ক্লিয়ার হতে পারে? বুঝি নেই, লেখা কি আনক্লিয়ার? লেখা কি আনক্লিয়ার একটু বলেন তো সবাই, আমি জানি না কি মানে প্রবলেম কি হচ্ছে, একটু জানান, না জানলে বুঝবো না আমি।
আমি আরেকটা ডিভাইস দিয়ে দেখতেছি এবং সেখানে পুরোপুরি ক্লিয়ারই দেখতেছি। একটু আমাকে জানান তো। কি না ক্লিয়ার, না না ক্লিয়ার? ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। ওকে। আপনার নেট সমস্যা থাকলে হয়তো আপনার আনক্লিয়ার হতে পারে। ওকে। এই পুস্তিকাটা প্রকাশ, এটা সম্পাদনা করেন তিনজন ব্যক্তি। তিনজন ব্যক্তি। এক, ডক্টর আবুল কাশেম। ডক্টর কাজী মোতাহের হোসেন। আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ। এই তিনজন। আমাদের 47 সাল শেষ। 47 সাল শেষ। আমি 47 সাল আরেকবার রিপিট করব। 1947 সালের মে মাসে ভারতের হায়দ্রাবাদে এক উর্দু সম্মেলনে চৌধুরী খালিকুজ্জামান তিনি স্পষ্টভাবে বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্য কোনো ভাষা নয়। যদিও তখন পাকিস্তানের 56% মানুষ উর্দুতে কথা না বাংলায় কথা বলতো। 3.3 মতান্তরে 6% মানুষ উর্দুতে কথা বলতো। এভাবে এই ভাষা সমস্যার সৃষ্টি হয় এবং যার কারণে 24শে জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দৈনিক আজাদ পত্রিকায় আমাদের ভাষা সমস্যা এই শিরোনামে বাংলা ভাষার উপযুক্ততা তুলে ধরেন। 1 বা 2 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আবুল কাশেম তিনি প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন। 15ই সেপ্টেম্বর এই তমুদ্দুন মজলিস কর্তৃক একটি পুস্তিকা প্রকাশিত হয় যার নাম পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। সেখানে সম্পাদনা করেন তিনজন, ডক্টর আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহের হোসেন এবং আবুল মনসুর আহমদ। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এবং এই পুস্তিকার মুখপত্র ছিল, এই পুস্তিকার একটা মুখপত্র ছিল, অর্থাৎ মুখপত্র আর মুখপাত্র এর মধ্যে পার্থক্য। পাত্র হলো ব্যক্তি, পত্র হলো একটা কি ম্যাগাজিন, পুস্তিকা, এগুলো। আচ্ছা, ওটা পরে দিব, সমস্যা নাই। আপনাদের এই পর্যন্ত হয়েছে কিনা একটু বলেন। 47 সাল আমরা শেষ করেছি। ওকে। তো এই যে তমুদ্দিন মজলিস, এই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই জিনিসগুলো এটা যে প্রচার করত, তার নাম ছিল সাপ্তাহিক সৈনিক। নাম ছিল কি? সাপ্তাহিক সৈনিক। আরে কি লিখি, সাপ্তাহিক সৈনিক, এটাকে বলা হয় এদের মুখপত্র। সাপ্তাহিক সৈনিক, এটাকে বলা হয় এদের মুখপত্র। সাপ্তাহিক সৈনিক, এটাকে বলা হয় কি? এগুলির মুখপত্র। তাহলে 47 সাল আমরা ক্লিয়ার করেছি। তবে এই 47-48 সালে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই প্রতিষ্ঠানগুলো আমরা একটু দেখতে চাই। আমরা 48 সালে যাওয়ার আগে আমরা খাতায় লিখব 47-48 সালে কিছু প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো আমরা একটু দেখতে চাই। দেখেন, একটা হচ্ছে গণ আজাদি লীগ। গণ আজাদি লীগ, হ্যাঁ এটা মুখপাত্র না, এটা মুখপত্র ভাইয়া, এটা মুখপত্র, পাত্র না। গণ আজাদি লীগ, এটা 47 সালে গড়ে ওঠে, যদিও এত ইম্পর্টেন্ট না। 47 সালের প্রতিষ্ঠান গণ আজাদি লীগ। হ্যাঁ, তবে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, এটি ইম্পর্টেন্ট।
পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, যদিও এগুলো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আবারও পড়াবো। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ 4 জানুয়ারি 1948, এই তারিখ এবং সাল অবশ্যই মনে রাখবেন। এটা শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান এটা প্রতিষ্ঠা করেন বা আহ্বায়ক ছিলেন বা নেতৃত্ব দেন। তাহলে 47-48 সালের আমরা কিছু প্রতিষ্ঠান জেনে নিলাম। তার মধ্যে গণ আজাদি লীগ একটা, যেটা কামরুদ্দিন আহমেদ করেছিলেন। এত ইম্পর্টেন্ট না, এগুলো আসবে না পরীক্ষায়, কিন্তু আসার মতো যেটা সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে। কেমন? আমরা এখন চলে যাই 47-এর মতো করে 48 সালে। আমরা 48টা একটু সুন্দর করে পড়ব, কারণ 48 সাল থেকে অনেক প্রশ্ন আসে। 48 সালে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি কি হয়? এই বাংলা ভাষার দাবি উত্থাপন হয় প্রথম আনুষ্ঠানিকভাবে। এই বাংলা ভাষার দাবি উত্থাপন করেন কুমিল্লার সাংসদ ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি পাকিস্তান গণপরিষদে এই দাবি উত্থাপন করলে গণপরিষদ এই দাবি মেনে নেন না। গণপরিষদ এই দাবি মেনে না নিলে তিনি সংসদ ওয়াক আউট করেন। এই ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু সেই ধীরেন্দ্রনাথ দত্ত যাকে 14 ডিসেম্বরে হত্যা করা হয়। 14 ডিসেম্বর 1971 সালে যে বুদ্ধিজীবী হত্যা, সেই বুদ্ধিজীবীদের মধ্যে একজন হচ্ছে এই ধীরেন্দ্রনাথ দত্ত। বুঝতে পেরেছেন? তাকে কিন্তু হত্যা করা হয়েছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 23 ফেব্রুয়ারিটা লিখে ফেলবো, যে আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষার দাবি উত্থাপন। 23 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষার দাবি উত্থাপন কে করেন? ধীরেন্দ্রনাথ দত্ত। কে ছিলেন উনি? কুমিল্লার সাংসদ ছিলেন, সংসদ সদস্য ছিলেন এই ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি পাকিস্তান গণপরিষদে এই দাবি উত্থাপন করেন। সর্বপ্রথম এই দাবি উনি উত্থাপন করলেন। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? দেখেন, আমরা আস্তে আস্তে করে এগিয়ে যেতে চাই। এই যে 2 মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 45 BCS এটা নিয়েই দ্বন্দ্ব, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কি 48 না 52? একটু খেয়াল করেন। আমরা যদি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, মূলত 45 BCS এটা আসছিল, এটা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, এটা হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আপনাকে বুঝতে হবে, আমরা যারা 45 BCS এটা গুলিয়ে 48 উত্তর দিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে, যতগুলো গ্রুপ আছে, যতগুলো পেজ আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রথমে 48 সাল দিয়েছিল। আমি অহংকার করতেছি না, আমি অহংকার করতেছি না, আমি একলা 52 দিয়েছিলাম, আমি একলা 52 দিয়েছিলাম। এবং পরের দিন, পরবর্তী 2-3 দিনের মধ্যে নানান রেফারেন্সে সবাই 52তে ফিরে আসছিল, নানান রেফারেন্সে 52তে ফিরে আসছিল। বিলিভ ইট অর নট, এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে বাংলাদেশে, বাট আমি আমার জায়গা থেকে সরি নেই। আমি অনেক কেউ রেফারেন্স দেখাইতে পারে নাই, পরে সবাই স্বীকার করছে। কারণ এই যে কপি পেস্ট করে সবাই পড়ালেখা করে, কেউ তার ওরকম বই লেখে না। আপনারা দেখবেন, আপনাদের যে শিটগুলো দিয়েছি, আপনারা বাংলাদেশ অ্যাফেয়ার্স খুলে দেখেন, ওখানে যথেষ্ট গবেষণা আছে,
ওখানে যথেষ্ট গবেষণা আছে, আপনারা বাংলাদেশ শীট খুলে দেখেন, যথেষ্ট গবেষণা আছে। আমি কোয়াড কপি পেস্ট দিয়ে পড়াইও না, আমি শীটও করি নেই, আপনারা দেখবেন, কারণ আমি গত 6 বছর ধরে বই লিখি, যে কারণে আমার কাছে আপনি এইসব ভোগীযোগী তথ্য পাবেন না। এবং এই তথ্যটাই কিন্তু সবাইকে ঠেকাই দিছে আপনার 45 BCS এ। বাংলাদেশের নামি দামি সকল প্রতিষ্ঠান, সকল গ্রুপ সব 48 সাল উত্তর দিয়েছিল, আমি একলা দিয়েছিলাম 52 সাল। পরের দিন থেকে সবাই 52 সালে আসছে। অতএব মনে রাখবেন, এইটা হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, এটা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তবে এর আগে একটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আসছিল এই নামে, এটা 47 সালে ছিল, আমরা পড়াইনি, এটা পড়াবো না। তবে আরেকটা আছে, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যদি ভবিষ্যতে আসে দিয়ে দেই, দেখবেন শীটেও দিয়ে দিছি, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। অর্থাৎ একই টাইপের গুলো আমি একটু এক জায়গায় করে দিলাম। এটা 11ই মার্চ 1950 সালে, 1950 সালে, আমরা 50 সালকে ভাষা আন্দোলনের আলোচনায় আনিনি, এতটা গুরুত্বপূর্ণ মনে হয় নাই, যার জন্য আনিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তবে আরেকটা ছিল পূর্ব বাংলা ভাষা কমিটি, পূর্ব বাংলা, এটা 49 সালের ভাষা কমিটি। দেখেন পূর্ব বাংলা ভাষা কমিটি, এটা হচ্ছে 1949 সালে। আমরা কি ক্লিয়ার হয়েছি? একটা হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 47, তারপরে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 48, পূর্ব বাংলা ভাষা কমিটি 49, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 11ই মার্চ 1950, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি 52 সাল। 52 সালেরটা জানুয়ারি নাকি জুলাই? 52 সালেরটা অবশ্যই জানুয়ারি, হাই হাই জুলাই লিখছি কেন, সরি ভাই, অবশ্যই জানুয়ারি। জুলাইয়ে তো খেল খতম, জুলাইয়ে তো কিছু নাই, জুলাইয়ে তো খেল খতম, জুলাইয়ে কিছু নাই, সব হয়ে গেছে। ভালো ভুল ধরেছেন আপনি, হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। ওকে, দেখেন এটা স্লিপ অফ মার্কার। তাহলে মোটামুটি আমরা এগুলো সম্পর্কে একটু জানলাম। তাহলে 23শে ফেব্রুয়ারি আমরা ক্লিয়ার, 2 মার্চ আমরা ক্লিয়ার। এবার একটা ভালো শক্ত প্রতিষ্ঠান হয়ে গেছে ভাষা আন্দোলন করার জন্য। এখন 11ই মার্চ যেটা ঘটবে সেটা হলো এই যে যেহেতু প্রতিষ্ঠান হয়ে গেছে, সবার মধ্যে একটা বল চলে আসছে, তো এই দিন সবাই ধর্মঘট করবে, ধর্মঘটে পিকেটিং করবে। প্রফেসরসে 30 জানুয়ারি দেওয়া, এটা ভুল দেওয়া। অনেক বই আবার 30 জানুয়ারি 31 জানুয়ারি দেওয়া, 30 জানুয়ারি অবলিক 31 জানুয়ারি দেওয়া, হবে 31 জানুয়ারি, 30 জানুয়ারি হবে না, ঠিক আছে? দেখবেন এটাও ভবিষ্যতে কারেকশন করবে, মনে রেখেন, এটা ভবিষ্যতে কারেকশন হবে। 11ই মার্চ প্রথম ধর্মঘট বা প্রথম হরতাল, ধর্মঘট বা হরতাল, এই প্রথম ধর্মঘট বা হরতাল পালনকালে 69 জন গ্রেপ্তার হয়, যার জন্য শেখ মুজিবুর রহমান একজন, শেখ মুজিবুর রহমান সহ 69 জন গ্রেপ্তার হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 69 জন গ্রেপ্তার হয়। এই কারণে 1952 সালের পূর্ব পর্যন্ত এই দিনটাকে ভাষা দিবস পালন করা হতো। এইটা পরীক্ষায় আসে, প্রশ্নটা এইভাবে আসে যে 1952 সালের পূর্ব পর্যন্ত একটি তারিখ ভাষা দিবস হিসেবে পালিত হতো, সেই তারিখটি কত? আপনারা লিখবেন 11ই মার্চ। 1952 সালের পূর্ব পর্যন্ত একটি তারিখ ভাষা দিবস হিসেবে পালিত হতো, সেটি কত তারিখ? আপনারা লিখবেন 11ই মার্চ। ক্লিয়ার? তো এবার আমরা দেখব যে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিল কে।
পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন। যেহেতু এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে, তো খাজা নাজিমউদ্দিন ভয় পেয়ে এই খাজা নাজিমউদ্দিন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে 8 দফা চুক্তি করলো। 8 দফা চুক্তি করলো, অর্থাৎ এই প্রতিষ্ঠানকে একটু দাবিয়ে রাখার জন্য কিছু চুক্তিতে বাধ্য করলো খাজা নাজিমউদ্দিন। তাহলে মনে রাখবেন, পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমউদ্দিন। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমউদ্দিন। আমি যে সালে কথা বলতেছি, যে সময় কথা বলতেছি, এই সময় কিন্তু আমরা পূর্ব পাকিস্তান না, এই সময় আমরা পূর্ব বাংলা। 47 সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়, তখন আমাদের নাম হয় পূর্ব বাংলা, কিন্তু 56 সালে ওরা সংবিধান সংশোধন করে আমাদের নাম দিয়ে দেয় পূর্ব পাকিস্তান। অতএব এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার হব। 15ই মার্চ 8 দফা চুক্তি হয়। ভালো কথা, চুক্তি হলো। 21শে মার্চ পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ, আই রিপিট, পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ঢাকায় আসেন। এসে উনি 21শে মার্চ উনি আসে 19 তারিখে। এসে 21 তারিখে উনি রেসকোর্স ময়দান, বর্তমান সরহদ্দি উদ্যানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আমি আবারও বলছি, না লিখলেও প্রবলেম নাই, কারণ এগুলো কখনোই আর পরীক্ষায় আসবে না, কিন্তু ইতিহাস জানা ভালো। হিস্টোরি মেক্স এ ম্যান ওয়াইজ, সেড ফ্রান্সিস বেকন। ওকে, 21শে মার্চ, অর্থাৎ পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ তিনি 19 তারিখে ঢাকায় আসেন। 21 তারিখে সরহদ্দি উদ্যানে ভাষণ দেন এবং ভাষণের সময় তিনি দীপ্ত কণ্ঠে বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। কি বললেন? পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। এই ব্যাপারে যদি আপনাদের কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে সে রাষ্ট্রের শত্রু। এই যে উস্কানি দিল, আবার দাও দাও করে আগুন জ্বলে উঠলো। কি বলল? পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। যদি এই ব্যাপারে আপনাদের কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে সে রাষ্ট্রের শত্রু। আগুন ধরে উঠলো আবার। 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তনে কার্জন হলে এই সমাবর্তন হচ্ছিল। প্রধান অতিথির বক্তব্যে এই মোহাম্মদ আলী জিন্নাহ একই কথার পুনরাবৃত্তি করেন, বলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সাথে সাথে ছাত্র নেতা নাইমুদ্দিন নো নো বলে প্রতিবাদ জানান। কি বললেন? উর্দু অ্যান্ড অনলি উর্দু, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। অর্থাৎ উর্দু এবং অনলি উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আবার প্রতিবাদ শুরু হবে। তাইলে আমরা যদি দেখলাম 23, 2, 11, 15, 21, 24, আমি আবার একটু রিপিট করতে চাই। 48 সাল, আপনারা বুঝতেই পাচ্ছেন এই জায়গাটা আমি একটু যত্নের সহকারে পড়াচ্ছি, কারণ প্রশ্ন আসবে। 23শে ফেব্রুয়ারি 1948 কুমিল্লার সাংসদ ধীরেন্দ্রনাথ দত্ত তিনি সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে তিনি উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার বা মর্যাদা দাবি করেন। দাবি উত্থাপন করলে তার দাবি মেনে না নিলে তিনি গণপরিষদ ওয়াক আউট করেন। 2 মার্চ গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর 11ই মার্চ এই পরিষদই হরতাল বা ধর্মঘট আহ্বান করে। আহ্বানকালে পিকেটিং এর সময় বঙ্গবন্ধু সহ 69 জন গ্রেপ্তার হয়। 1952 সালের পূর্ব পর্যন্ত একটি তারিখ ভাষা দিবস হিসেবে পালিত হতো, সেই তারিখ হচ্ছে 11ই মার্চ। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল এই মোহাম্মদ আলী জিন্নাহ 19শে মার্চ ঢাকায় আসেন এবং তিনি 21 মার্চ সরহদ্দি উদ্যানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। যদি এ ব্যাপারে কেউ আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে সে রাষ্ট্রের শত্রু।
24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কার্জন হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একই কথার পুনরাবৃত্তি করেন, বলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এইটা হচ্ছে 48 সাল। এবার আমরা চলে যাব 52 সাল। এবার খেলা হবে গো, এই যে খেলা হবে এখন। এই ক্লিয়ার? 48 পর্যন্ত সবাই ক্লিয়ার? 52 সালে কি হলো? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে 40 জন সদস্য নিয়ে একটা কমিটি গঠিত হলো, যার নাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। ওকে, দেখেন 31 জানুয়ারি দেখেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে। হামিদ খান ভাসানীর নেতৃত্বে, অর্থাৎ উনি এটা সভাপতি ছিলেন। বুঝতে পেরেছেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে এটা হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি। এরা ঘোষণা দিল যে তারা হরতাল পালন করবে। কমিটি না পরিষদ? ভাই এটা কমিটি, আগে একটা পরিষদ। আহারে অবুঝ মন, বোঝে না। 48 সালে হয়েছে পরিষদ, 52 সালে কমিটি। ওকে, তো এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি এটা গঠিত হলো 20 ফেব্রুয়ারি। এরা হচ্ছে 100 মানে এদের 21শে ফেব্রুয়ারি হচ্ছে এদের ধর্মঘট বা হরতাল পালন করার কথা। তো এই সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। কে ছিল? নুরুল আমিন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। এই নুরুল আমিন 20 তারিখে 144 ধারা জারি করে। 144 ধারা জারি, যার কারণে এই 21 তারিখে যে কর্মসূচি ছিল এই কর্মসূচিতে আঘাত হানে। কারণ এই 21 তারিখে তারা কর্মসূচি বন্ধ করে না, 144 ধারাকে উপেক্ষা করে তারা 10 জন করে মিছিল নিয়ে বের হয় বর্তমান ঢাকা মেডিকেলের যে হোস্টেল সামনে থেকে, যেটাকে হচ্ছে আমতলা থেকে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলাও বলতে পারেন, আবার ঢাকা মেডিকেলের আমতলাও বলতে পারেন। তবে আমতলা আর বটতলা এই দুইটা কিন্তু ভুলাইয়েন না। আমতলা থেকে ভাষা আন্দোলনের মিছিল শুরু হয়, আর বটতলায় হচ্ছে 2 মার্চ 1971 পতাকা উত্তোলন হয়। সেটা পরেই না বলি। আমতলা থেকে 10 জন মিছিল বের করে তারা সামনের দিকে অগ্রসর হয়। পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে কাজী গুলাম মাহবুব আহ্বায়ক ছিলেন। হ্যাঁ, কাজী গুলাম মাহবুব আহ্বায়ক ছিলেন, কিন্তু এটা সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক আছে, এটা ভাসানীর নেতৃত্বে। 31 জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। ভাই আমি যেগুলো লিখছি লেখেন আপনি। এরপরে বাজারের গাইড বই না, আপনি যদি অরিজিনাল কোনো বই আপনার কাছে থাকে ভাষা আন্দোলন ভিত্তিক, সেই বই ফলো করে আমার সাথে মিলাই নিন। আমি আপনাদের বাজারের কোনো গাইড বই থেকে কোনো তথ্য দেই নেই। আমি নিজেও গাইড বইয়ের লেখক, আমারও বই আছে, বাট আমি গাইড বইয়ের তথ্য দেই নেই। আমার বইয়ের তথ্যই দিয়েছি বা শিটের তথ্য দিয়েছি, আপনাদের যে দেখেন পিডিএফ শিট দিয়েছি। অতএব এটা নিয়ে কেওয়াজ করার কিছু নাই। কেওয়াজ হবে পরীক্ষার পরে। সবাই দিবে একটা, ওই যে ভুলভাল কপি পেস্ট ওইটা দিবে সবাই, আমি দিব আরেকটা। দেখবেন ঘুরে ফিরে আমারটাই আসছেন, অন্যটায় যাওয়ার কোনো সুযোগ নেই। আমি তো আপনাকে পুরো প্রোগ্রামটাই বললাম যে কখন কোনটা গঠিত হয়েছে। আপনাকে বুঝতে হবে একই কথা একই বিষয় 14 বছর ধরে পড়াচ্ছি। বুঝতে হবে আপনাদের অনেকের বয়সই হচ্ছে 24। বুঝতে পারছেন? পড়াচ্ছি 14 বছর, আপনাদের অনেকের বয়স 22, 23, 24, 25। এটা আপনাকে বুঝতে হবে। আপনি মিলাই নিয়েন। তবে আপনি ওই যে প্রফেসর, তারপরে 3, 4, 5 এইগুলো খুলে আমার সাথে ইয়ে করার কোনো দরকার নেই। আপনি অরিজিনাল যে বইগুলো আছে ভাষা আন্দোলন ভিত্তিক এগুলোর সাথে মিলাই নিয়েন তথ্যগুলো। ঠিক আছে?
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি বা কমিটির সদস্য ছিল 40 জন। এইটার নেতৃত্ব দেন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ওখানে কোনো আহ্বায়ক বলতে কোনো কিছু ছিল না, আপনি ধরে নিতে পারেন যে উনি হচ্ছে আহ্বায়ক। আর একজন বলছেন যে কি বলেছেন, আচ্ছা, সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম যে পরিষদ ছিল ওইটা কামরুদ্দিন আহমেদের নেতৃত্বে ছিল। আমাদের মেজর দুইটা, একটা 48 সাল, একটা 52 সাল। নুরুল আমিন কে ছিলেন? নুরুল আমিন ছিলেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী 52 ভাষা আন্দোলনের সময়। যদি আসবে না, তারপরও ভাষা আন্দোলনের সময় 52 ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাইলে উত্তর দিবেন নুরুল আমিন। ওকে, নুরুল আমিন। আচ্ছা, তাহলে 21 তারিখে কি হবে? এই যে 20 তারিখ তো জানলেন, 21 তারিখে কি হলো? 10 জন করে মিছিল বের করলো। তখন পুলিশ বাধা দিল। পুলিশের বাধা উপেক্ষা করে যখন তারা সামনে যাচ্ছে, তখন পুলিশ গুলি চালালো। আর এই গুলিতে প্রথম যে প্রাণটি ঝরে গেল তার নাম হচ্ছে রফিক উদ্দিন আহমদ। রফিক উদ্দিন আহমেদ। তাইলে যদি পরীক্ষায় আসে যে প্রথম ভাষা শহীদ কে, তাহলে আমরা উত্তর দিব রফিক উদ্দিন আহমেদ। ওকে, রফিক উদ্দিন আহমেদ, আমরা এটার উত্তর দিব। ক্লিয়ার? শোনেন, 21 তারিখে যে মিছিল বের করে, এইটা হচ্ছে গাজীউল হকের সভাপতিত্বে। আমি ওগুলো পড়াই নেই, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। গাজীউল হকের সভাপতিত্বে আপনারা এখন এই যেগুলো লিখতেছেন লিখেন, কোনো সমস্যা নাই, প্রবলেম হইলে আমার সাথে শেয়ার করেন। হ্যাঁ, আর ওটা সভাপতিত্ব ছিল গাজীউল হক। আর 10 জন করে মিছিল বের করে আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে। ঠিক আছে, আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে 10 জন করে মিছিল বের করে। আর গাজীউল হকের নেতৃত্বে হচ্ছে তারা কি করে, তারা, গাজীউল হক ছিলেন সভাপতি। এই যে যে 21 তারিখে যে মিছিল বের করলো, বুঝতে পেরেছেন? ঢাবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন, ভাই আমি আপনাদের দিয়েছি, দেখেন সব, আপনারা তো পিডিএফ পাইছেন, হার্ড কপি হাতে না পেলেও পিডিএফ পাইছেন, একটু দেখে নেন, এগুলো ইম্পর্টেন্ট না। এভাবে আগাইলে আমাদের কমপ্লিট করা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এমনিতেই আমি ভাষা আন্দোলনে একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, সময় নিচ্ছি। আচ্ছা, আমরা ভাষা শহীদদেরকে একটু দেখে নিই। ভাষা শহীদ, এই শহীদ বানান রস্বইকার, দীর্ঘইকার কিন্তু নাই। ভাষা শহীদ আমরা একটু দেখে নিই। যেমন আমরা লিখব আব্দুস সালাম। আব্দুস সালাম। এক্সেপশনাল কিছু জিনিস আছে, যেমন আব্দুস সালাম মারা যান কবে, একটি এক্সেপশনাল কেস। কারণ আমরা তো যদি অপশনে 21 তারিখ পাই, 21 তারিখ দিয়ে দিব, কিন্তু সে কিন্তু মারা যায় 7 এপ্রিল, মানে গুলি লেগে সে পরবর্তীতে মারা যায়। এই আব্দুস সালাম ছিলেন পিয়ন, শুল্ক বিভাগের পিয়ন ছিলেন, পিয়ন শুল্ক বিভাগ, পাকিস্তান সরকার। এর বাড়ি ছিল দাগনভূঞা, ফেনী। তো এই পরিচয়গুলো আমাদের জানতে হবে। দাগনভূঞা, ফেনী। আব্দুল সালাম কিন্তু 21 তারিখে মারা যান না, মাথায় রেখেন। আব্দুল সালাম মারা যান 7 তারিখে, বুঝতে পেরেছেন? এরপরে আবুল বরকত। আবুল বরকত কি ছিলেন? এই আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, ঢাবি। ওকে, আবুল বরকত। এই আবুল বরকতের বাড়ি ছিল ভারতের মুর্শিদাবাদে। সে 21 তারিখেই মারা যায়। তো 21 তারিখে যে মারা গেছে এটি ইম্পর্টেন্ট না, এক্সেপশনাল কেসটাই বেশি ইম্পর্টেন্ট। আবুল বরকতের পরে আপনি রফিক উদ্দিন আহমেদ। এই রফিক উদ্দিন আহমেদও মারা যায় 21 তারিখে, কিন্তু সে প্রথম ভাষা শহীদ। রফিক উদ্দিন আহমেদ।
সে হলো মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্র ছিল। মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্র ছিলেন এই রফিক উদ্দিন আহমেদ, এবং তিনি জগন্নাথ কলেজেরও ছাত্র ছিলেন। বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা, এটা জগন্নাথ কলেজ ছিল, অর্থাৎ মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ প্লাস ঢাকার জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন এই রফিক উদ্দিন আহমেদ। এই রফিক উদ্দিন আহমেদও মারা যায় 21 তারিখে, এবং যদি কখনো আসবে না, তারপরেও বলি তিনি রাত 8টার সময় মারা যান। যদি আরো তথ্য লাগে আমি দিয়ে দিলাম। এই রফিক উদ্দিন আহমেদ মারা যান রাত 8টার সময়। ওকে, রফিক উদ্দিন আহমেদের পরে আমরা আব্দুল জব্বারের কাছে যাব। আব্দুল জব্বার, আব্দুল জব্বার আব্দুল জব্বার ছিল দরিদ্র কৃষকের সন্তান। এটা আসে, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গফরগাঁ, ময়মনসিংহ। তার বাড়ি হচ্ছে গফরগাঁ, ময়মনসিংহ। সেও 21 তারিখেই মারা যায়। এরপরে শফিউর রহমান, কোথায় লিখবো? এখানে লিখি, শফিউর রহমান। সে হাইকোর্টে চাকরি করত। শফিউর রহমান, এই শফিউর রহমান হাইকোর্টের কর্মচারী ছিল। তার বাড়িও ছিল পশ্চিমবঙ্গে, হুগলিতে তার বাড়ি ছিল। সে মারা যায় 22 ফেব্রুয়ারি। এই যে এক্সেপশনাল কেস, তার বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলিতে। সে মারা যায় 22 ফেব্রুয়ারি। সে মারা যায় 22 ফেব্রুয়ারি। তো আপনাদের জন্য গুড নিউজ আছে একটা, সেটা হলো এই সকল ভাষা শহীদদের কবর হচ্ছে আজিমপুর কবরস্থান। এই কারণে আপনাদের আর আলাদা আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না। আর ওই কবরস্থানের পাশেই থাকে আপনাদের কবির ভাইয়া, ঠিক আছে, যদিও আমিও থাকতাম। অর্থাৎ ভাষা শহীদদের পাশেই আপনাদের কবির ভাইয়া আছে। পাশে বলতে পাশে বাসা আর কি, ঠিক আছে। অতএব এই আপনাকে আলাদা আলাদা করে, যেমন 7 জন বীরশ্রেষ্ঠ কে কোথায় মারা গেছে, মানে কার কোথায় কবর, এগুলো আলাদা আলাদা মুখস্থ করতে হয়। কিন্তু আপনার এখানে আলাদা আলাদা মুখস্থ করতে হবে না, সকল ভাষা শহীদদের কবরই হচ্ছে আজিমপুর গোরস্থানে। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা মোটামুটি ভাষা আন্দোলনের বেসিক তথ্য আমরা একটু পড়ে ফেলেছি। এখন কিছু মুখস্থ তথ্য, এগুলো কি লেখায় দিব নাকি শিটে দিয়ে দিয়েছি পড়ে নিবেন? একটু রেসপন্স করেন। শিটে দিয়েছি পড়ে নিবেন, যেগুলো যে প্রথম শহীদ মিনার কোথায়, প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, এই যে এগুলো কি লিখাই দিব না আপনারা পড়ে নিবেন? বলেন একটু, যেটা খুশি, আপনার যা মন চায়। লিখবো স্যার? বাহ, আচ্ছা, লিখতে চাই স্যার, লিখে দেন। আরে আরে, গোলায় খাওয়াই দিলে আরো ভালো হয়। লিখে দেন, একটু খাওয়াই দিলে ভালো হয় না? আচ্ছা, পরাণ। আহারে পরাণ, পরাণ তো মুভির নাম। আপনি বললে মনে থাকবে, শুনলে বেশি মনে থাকে, ইম্পর্টেন্ট হলে পরাণ। ইম্পর্টেন্ট তো অবশ্যই। আচ্ছা, বুঝছি আপনারা কি তা চাইতাছেন, বুঝতে পারছি। বুঝছি বুঝছি, আর কমেন্টস করার দরকার নাই, বুঝছি বুঝছি বুঝছি। লেখেন 21-এর প্রথম শহীদ মিনার। একুশের প্রথম শহীদ মিনার, এটা হচ্ছে রাজশাহী কলেজ চত্বরে। লিখে রাখেন, 21-এর প্রথম শহীদ মিনার রাজশাহী কলেজ চত্বর। 21-এর প্রথম শহীদ মিনার রাজশাহী কলেজ চত্বর। আর ঢাকায় 23 তারিখে ঢাকা মেডিকেলের সামনে এই শহীদ মিনার স্থাপন করা হয় এবং এটা ভেঙে দেওয়া হয়। তারপর 24 তারিখে শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান আবারও এই শহীদ মিনার উদ্বোধন করেন। অর্থাৎ এখান থেকে আমাদের লাগবে 21-এর প্রথম শহীদ মিনার রাজশাহী কলেজ চত্বরে। রাজশাহী কলেজ চত্বরে। যদিও
ঢাকায় যদি বলে প্রথম কোথায়, তাহলে ঢাকা মেডিকেলের সামনে। এটা 23 ফেব্রুয়ারি এটা নির্মাণ করা হয়। ওকে, আচ্ছা, লেখেন বর্তমান শহীদ মিনারের ডিজাইনার হামিদুর রহমান আর সহযোগী স্থপতি হচ্ছে নভেরা আহমেদ। বর্তমান শহীদ মিনারের ডিজাইনার, এগুলো তো জানেন, মুখস্থ কথা, ছোটবেলা থেকে জানেন, হামিদুর রহমান। আর সহযোগী হচ্ছে নভেরা আহমেদ। নভেরা আহমেদ, সহযোগী হচ্ছে নভেরা আহমেদ, হামিদুর রহমান। বর্তমান শহীদ মিনারের স্থপতি ডিজাইনার হামিদুর রহমান, সহযোগী হচ্ছে নভেরা আহমেদ। লেখেন দেশের বাইরে প্রথম শহীদ মিনার ইংল্যান্ডের ওল্ডহ্যামে। ওল্ডহ্যাম, ইংল্যান্ড। দেশের বাইরে প্রথম শহীদ মিনার ইংল্যান্ডের ওল্ডহ্যামে। তবে যদি বলে সরকারিভাবে দেশের বাইরে কোথায়, তাহলে হবে জাপানের টোকিওতে। এটা বেসরকারিভাবে। ওল্ডহ্যাম ইংল্যান্ড আর টোকিও জাপান। মনে রাখবেন, যদি বলে সরকারিভাবে তাহলে দিবেন টোকিও জাপান। যদি বলে যে দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়, তাহলে ওল্ডহ্যাম ইংল্যান্ড। যদি বলে সরকারিভাবে দেশের বাইরে কোথায়, তাহলে বলবেন টোকিও জাপান। টোকিও জাপান। লিখেছেন? লিখেছেন? এরপর লেখেন একুশের প্রথম গান। একুশের প্রথম গান। একুশের প্রথম গান। ভুলবো না, ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না, ভুলবো না। দেখেন একুশের প্রথম গান, ভুলবো না, ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এটা হচ্ছে ভাষা সৈনিক আ.ন.ম গাজীউল হক, এই গানের রচয়িতা আ.ন.ম গাজীউল হক। ভুলবো না, আ.ন.ম গাজীউল হক, ভাষা সৈনিক আ.ন.ম গাজীউল হক। এরপরে সবচেয়ে জনপ্রিয় গান ভাষা নিয়ে, সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানের যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো আহ এটার গীতিকার হলো আব্দুল গাফফার চৌধুরী, সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী এটার গীতিকার। প্রথম সুরকার, বর্তমান সুরকার। প্রথম সুরকার, বর্তমান সুরকার। মনে রাখবেন, কিভাবে মনে রাখবেন? গীতিকারের গ, গফফারের গ, গীতিকার। প্রথম সুরকার এবং বর্তমান সুরকার। প্রথম সুরকার হলো আব্দুল লতিফ, আব্দুল লতিফ। আর বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। কিভাবে মনে রাখবেন? প্রথম তিনটা অক্ষর, আলতাফ 4টা অক্ষর, 3 আগে না 4 আগে, 3 আগে না 4 আগে, 3 আগে। তাহলে 3 লতিফ প্রথম, 4 আলতাফ দ্বিতীয়, মানে শেষ। এভাবে মনে রাখবেন, ঠিক আছে? 3 আগে না ভাই, 4 আগে। 3 4, তাহলে আগে লতিফ পরে আলতাফ।
তাহলে আগে প্রথম লতিফ, বর্তমান আলতাফ হয়ে গেল। তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানো এটার একদম 14 গোষ্ঠী আমরা শেষ করছি, তাই তো? আর প্রবলেম হবে না, তাই তো? কি বলেন, এই পর্যন্ত হয়েছে সবার? সবার এই পর্যন্ত হয়েছে ভাই? একটু রেসপন্স চাই, একটু রেসপন্স চাই। সবার এই পর্যন্ত হয়েছে কিনা? আপনাদের আগামী রুটিনে বিজ্ঞান থাকছে 4 দিন, ফাটাফাটি ক্লাস হবে। 4টা ক্লাস থাকছে আগামী সপ্তাহে বিজ্ঞানের, ঠিক আছে? 4টা ক্লাস থাকছে, ফাটাফাটি ক্লাস থাকছে 4টা। ওকে, আচ্ছা। এরপরে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক লেখেন কবর। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর, মুনীর চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক, হ্যাঁ বাংলাও হবে, বাংলা হবে, সাহিত্য 2টা, ব্যাকরণ 2টা, 4টা ক্লাস, ঠিক আছে? বাংলা হবে, বিজ্ঞান হবে, পরের সপ্তাহে কম্পিউটার হবে, আগামী সপ্তাহে অ্যাড হবে বিজ্ঞান আর বাংলা। ইংলিশ, সাধারণ জ্ঞান, অঙ্ক একটু কমাই দিব, ওইটা একটু বাড়াই দিব। অর্থাৎ যেভাবে ক্লাস সুন্দর করে গুছিয়ে শেষ করা যায় সেভাবেই করব, টেনশন করার কোনো কারণ নাই। আপনি নিবেন সায়েন্স? বাবা, আমার বাপও সায়েন্স পড়ে নাই জীবনে। হ্যাঁ, সায়েন্সের টিচার সিলেক্ট হয়েছে, ভালো টিচার, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আস্থা রাখতে পারেন। হ্যাঁ, আহ, ঠিক আছে। সায়েন্স আমার বাপও পড়ে নাই, আমিও পড়ি নাই, আমি কই থেকে পড়াবো? ঠিক আছে, ওকে। লেখেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর, মুনীর চৌধুরী। আর ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেক ফাল্গুন, এটা পরীক্ষায় বেশি বেশি আসে। আরেক ফাল্গুন, এটা হচ্ছে জহির রায়হান। জহির রায়হান, এক্সাম ঈদের পর চলে যাবে হয়তোবা। আরেক ফাল্গুন, জহির রায়হান, আপনার ঈদের আগে হবে, এই চিন্তা করে পড়েন, দেখবেন পড়া সুন্দর হয়েছে। যদি ঈদের পরে চলে যায় যাক, এই যদি ঈদের পরে চলে যায় যাক, কিন্তু আপনি কখনোই টার্গেট করেন না যে ঈদের পরে পরীক্ষা হবে। এই টার্গেট করলে আপনি ধ্বংস। আপনি টার্গেট করেন যে মার্চে পরীক্ষা হয়ে যাবে, আমি সেভাবে প্রস্তুতি নিব, দেখবেন আপনার সুন্দর গোছানো একটা প্রস্তুতি হচ্ছে। আর আমরা তো 2টা করে সপ্তাহে 14টা ক্লাস দিচ্ছি। সপ্তাহে 14টা ক্লাস মানে আপনার, বোঝেন তো, ফেব্রুয়ারিতে কোর্স প্রায় শেষের দিকে চলে যাবে। হুম, আরেক ফাল্গুন উপন্যাসটা সুন্দর, জি 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 জি, জহির রায়হানের। আচ্ছা, ভাষা আন্দোলন ভিত্তিক আরো উপন্যাস আছে, যেমন আর্তনাদ, এগুলো বাংলা সাহিত্যের ক্ষেত্রে কাজে লাগবে, আমি দিয়ে দিচ্ছি। নিরন্তর ঘণ্টাধ্বনি, আমি সিটেও দিয়ে দিয়েছি, দেখবেন নিরন্তর ঘণ্টাধ্বনি, এগুলো ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, ঠিক আছে? আর্তনাদ, নিরন্তর ঘণ্টাধ্বনি, আর্তনাদ হলো শওকত ওসমানের, নিরন্তর ঘণ্টাধ্বনি হচ্ছে সেলিনা হোসেনের। হ্যাঁ, এগুলো পড়ে নিয়েন, এগুলো আমি এখন আলোচনা করব না, এগুলো আমার আলোচনার বিষয় না। আমি দিয়ে গেলাম এখানে, পড়ে আমি আমার কোর্স শেষ করতে না পারলে তো আমার জবাবদিহিতা আছে, বোঝেন নাই? অতএব চলচ্চিত্র, যেটা পরীক্ষায় খুব আসে, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট। এই যে কথায় কথায় বন্ধু বান্ধব একটা ঘটনা বললেই বলে কি জীবন থেকে নেওয়া না? হ্যাঁ, লেট দেয়ার বি লাইট হচ্ছে জীবন থেকে নেওয়া। আন্তর্জাতিকের কিছুই পারি না, আগামী সপ্তাহে আন্তর্জাতিক থাকবে। আন্তর্জাতিকের বস হবেন, বস। বাসার সামনে সাইনবোর্ড টানায় দিবেন, এখানে আন্তর্জাতিক পড়ানো হয়, পড়াইতে পারবেন। বুঝতে পেরেছেন? এখনো যারা আমার ক্লাস করে পড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, মোটামুটি ভালো পড়াচ্ছে, খারাপ পড়াচ্ছে না, ঠিক আছে? লেট দেয়ার বি লাইট, জীবন থেকে নেওয়া, এটা হলো জহির রায়হানের, এটা চলচ্চিত্র, জহির রায়হানের চলচ্চিত্র। এরপরে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসিনি, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।
এটা হলো চট্টগ্রামের মাহবুবুল, লেখেন চট্টগ্রামের মাহবুবুল আলম চৌধুরী। এটা পরীক্ষা অনেকবার আছে, মাহবুবুল আলম চৌধুরী। কাঁপতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। চট্টগ্রামের মাহবুবুল আলম চৌধুরী। ওকে, এইটা হলো প্রথম কবিতা, ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা। প্রথম গান ভুলবো না, ভুলবো না 21শে ফেব্রুয়ারি, ভুলবো না, এটা কিন্তু বলেছি, আনম গাজীউল হক। অতএব এইগুলো আমাদেরকে একটু পড়তে হবে, হ্যাঁ, এইগুলো আমাদেরকে একটু পড়তে হবে। ওকে, তাহলে একটু খেয়াল করেন, আমরা মোটামুটি যেগুলো দিয়েছি খুব ইম্পর্টেন্ট গুলো দিয়েছি আপনাদেরকে। এখন আরো কিছু তথ্য দিব ভাষা আন্দোলন নিয়ে। মানে আজকের ক্লাসে তো 1 মার্ক কনফার্ম, 46 বিসিএস এ, বুঝতেই পারছেন ক্লাসের গুরুত্ব। কিন্তু আজকে উপস্থিতি এত কম কেন? ঠান্ডায় মনে উঠতেছে না? এই সবাই বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত মানুষ হয়ে উঠে গেছি আর অবিবাহিতরা এই অবস্থা, তাহলে কেমনে হবে? বুঝলাম না। এই দেখেন, লেখেন 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, লেখেন 8 ফাল্গুন 1358 বৃহস্পতিবার। বৃহস্পতিবার, বৃহস্পতিবার, এটা জেনে নেন। লেখেন 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয় 1953 সাল থেকে। জিএপি জুটে না মেরিট? জিএফ জুটবে কেমনে? জিএফ জুটার জন্য কোনো কিছু লাগে না। জিএফ জুটার জন্য কোনো কিছুই লাগে না, বুঝতে পারছেন? জাস্ট অ্যাপ্রোচ, প্রপোজাল, কথা বলা, স্টাইল, এগুলো লাগে। জিএফ কয়টা লাগবে দেখবেন, পাচ্ছেন আর পাচ্ছেন। জিএফ এর অভাব হবে আপনার, জিএফ জোটে না, তার মানে সাহস কম। সাহস করে বলে দেন, যাতে পছন্দ হয় জুটে যাবে। ঠিক আছে, আসেন আমরা আর এখন জিএফ বিএফ এর মধ্যে না যাই। 1953 সাল থেকে প্রথম ভাষা দিবস পালিত হয়, লিখে নেন। আর 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই তো? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শেষেরটা একটু বলেন। 8 ফাল্গুন 1358 বৃহস্পতিবার। শেষেরটা বলছি ভাষা শহীদ দিবস, শহীদ দিবস বলেছি, শহীদ দিবস 1953 সাল থেকে পালিত হয়। ওকে, কি লিখছে রুহুল আমিন? ম্যারিড ব্যাচেলর, তার মানে বউ বিদেশ। এতদিন শুনছি স্বামী বিদেশ, এখন শুনি বউ বিদেশ। যাক, ঠিক আছে। দেখেন 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে 53 সাল থেকে, 1953 সাল থেকে পালিত হয় কি? শহীদ দিবস, ভাষা দিবস। 1953 সাল থেকে কি লিখে নেন? শহীদ দিবস পালিত হতো। 1999 সালের 17ই সেপ্টেম্বর ইউনেস্কো এটাকে স্বীকৃতি দেয়। 17ই সেপ্টেম্বর 1999 আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি 188টি দেশে পালিত হয়। 21শে ফেব্রুয়ারি 188টি দেশে পালিত হয়। 2008 সালে জাতিসংঘ স্বীকৃতি দেয়।
সালে জাতিসংঘ স্বীকৃতি দেয়। নভেম্বর নাকি সেপ্টেম্বর? কি বলেন, বুঝলাম। নভেম্বর, ও সেপ্টেম্বর লিখছি, সরি 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 সরি, আরে ঠান্ডা রে, নভেম্বর, সরি, এই ভুল, এটা বললাম, মিস্টেক। নভেম্বর লিখে নেন, লিখে নেন। এরপরে এই যে যে স্বীকৃতি আমরা পাইছি, এটার উদ্যোক্তা কে? উদ্যোক্তাকারী প্রতিষ্ঠান মাদার লাভার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। লেখেন মাদার ল্যাঙ্গুয়েজ লাভার, ও মাদার ল্যাঙ্গুয়েজ লাভার ইন দ্য ওয়ার্ল্ড। আবার লেখেন, ভুল লিখে ফেলছি, লেখেন মাদার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ লাভার অফ দ্য ওয়ার্ল্ড। এটা হলো উদ্যোক্তাকারী প্রতিষ্ঠান। স্যার একবার রিপিট করলে ভালো হয়, কোনটা? এই যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা ইউনেস্কো স্বীকৃতি দেয় 17ই নভেম্বর 1999। এটা প্রথম পালিত হয় 188টি দেশে 2000 সালে। জাতিসংঘ স্বীকৃতি দেয় 2008 সালে। উদ্যোক্তাকারী প্রতিষ্ঠান হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অফ দ্য ওয়ার্ল্ড। এটার ইয়ে ছিল কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুল সালাম। এরা কিন্তু ভাষা শহীদ না, কিন্তু ভাষা শহীদদের মতো নাম, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম আর আব্দুল সালাম এই প্রতিষ্ঠানের কর্ণধার। বুঝতে পেরেছেন? প্রতিষ্ঠানের কর্ণধার। এবার আমরা যেটা নিব সেটা হলো আরো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই যে ভাষার যে স্বীকৃতি লাগবে না, ভাষা স্বীকৃতি লাগবে, জাতীয় পরিষদের মানে উর্দুর পাশাপাশি বাংলা ভাষার স্বীকৃতি দেয়। উর্দুর পাশাপাশি জাতীয় পরিষদের স্বীকৃতি, জাতীয় পরিষদে স্বীকৃতি, মানে উর্দুর পাশাপাশি বাংলাকে স্বীকৃতি দেয় জাতীয় পরিষদে। লিখে নেন, জাতীয় পরিষদের 16ই ফেব্রুয়ারি 1956। এই তারিখ নিয়ে অনেকের মধ্যে ঘাবলা আছে, বিভিন্ন বই খুলে দেখবেন 29শে ফেব্রুয়ারি দেওয়া আছে, কোনোটায় 23শে ফেব্রুয়ারি 22শে ফেব্রুয়ারি দেওয়া আছে। কোনোটাই পড়বেন না, পড়বেন 16ই ফেব্রুয়ারি 1956। জাতীয় পরিষদে এই স্বীকৃতি দেওয়া হয়। আর গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এটা আগে লেখা দরকার ছিল, গণ পরিষদে। লেখেন 1954 সালের 9 মে 1954 গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয়। গণপরিষদে 9 মে 1954, আর জাতীয় পরিষদের 16ই ফেব্রুয়ারি 1956। দেখেন হলো কিনা, হলো? লেখেন, সবাই লেখেন। আজকে এত ইম্পর্টেন্ট ক্লাস, উপস্থিতি কম। অনেকের অফিস টফিস থাকতে পারে। আপনাদের এই ক্লাস কয়টায় হলে ভালো হয়, 9টা না 8টা? একটু বলেন তো শুনি, 9টা না 8টায় হলে ভালো হয়, একটু শুনি, সবার কাছে শুনি। আমরা ভাষা আন্দোলন শেষ করেছি, আমরা চলে যাব যুক্ত ফ্রন্ট এবং যুক্ত ফ্রন্টের নির্বাচনে চলে যাব। যুক্ত ফ্রন্ট গঠন ও নির্বাচন। যুক্ত ফ্রন্ট গঠন ও নির্বাচন। ওকে, আপনাদের যদি কনসার্ন নেই তাহলে তো ক্লাস চালানো কষ্ট হয়ে যাবে।
লেখেন যুক্তফ্রন্ট গঠন হয় 4 ডিসেম্বর 1953। যুক্তফ্রন্ট গঠন, আমরা যুক্তফ্রন্ট পড়ি, হ্যাঁ। আরে মার্কার, তুমিও জমে গেছো শীতে। 4 ডিসেম্বর 1953, আমরা নির্বাচন পরে পড়ি, হ্যাঁ। 4 ডিসেম্বর 1953 যুক্তফ্রন্ট গঠিত হয়। মনে রাখবেন, যুক্তফ্রন্টের রাজনৈতিক দল 4টা না 5টা, এটা নিয়ে একটা মতবিভেদ আছে। বাংলাপিডিয়ার মতে হচ্ছে 5টা, আর মাধ্যমিক ভূগোল নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে দেওয়া আছে 4টা। ঠিক আছে, 4টা। অর্থাৎ খিলাফত রব্বানী পার্টি, এটা নবম দশম শ্রেণীর বইয়ে নাই, আর বাকিটা আছে। আর এই দলগুলো এতটা ইম্পর্টেন্ট না যে আপনাকে মুখস্থ রাখতে হবে। অতএব যুক্তফ্রন্ট কবে গঠিত হয়েছে? 4 ডিসেম্বর 1953। এই পর্যন্ত মাথায় রাখলেই হবে। আমরা মূলত নির্বাচনে চলে যাব। যুক্তফ্রন্টের নির্বাচন। যুক্তফ্রন্টের নির্বাচন, আমরা নির্বাচনে চলে যাই। সবাই সবাই লিখি যুক্তফ্রন্টের নির্বাচন। 8টা 9টা লিখতে থাকেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিব। সবার সিদ্ধান্ত নিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো না, এটা আমরা জানি, এটা আমরা জানি। আচ্ছা, সমস্যা নাই, আর একটা মার্কার চেক করব, না হলে নতুন মার্কার ঢোকাবো, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমরা আমরা জানি যে যুক্তফ্রন্টের নির্বাচন হয় 1954 সালে। 1954 তারিখ হলো 10 মার্চ। তারিখ মনে রাখবেন। প্রতীক, প্রতীক নৌকা, নৌকা, প্রতীক হচ্ছে নৌকা। আচ্ছা আচ্ছা, দেখেন, প্রতীক হচ্ছে কি? প্রতীক হচ্ছে নৌকা। নির্বাচনের ইশতেহার লেখেন, নির্বাচনের ইশতেহার 21 দফা। এই 21 দফার মধ্যে আমাদের যেটা যেটা মুখস্থ রাখতে হবে, 17 নং দফা। 17 নং দফায় ছিল 52 ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। 17 নং-এ ছিল শহীদ মিনার নির্মাণ। নির্বাচনী ইশতেহার 21 দফা। 21 দফার মধ্যে কি ছিল? 21 দফার মধ্যে একটা ছিল 52 ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। আর 18 নং দফা ছিল, 18 নং দফা ছিল মানে 21 তারিখে সরকারি ছুটি ঘোষণা। সরকারি ছুটি ঘোষণা 21 তারিখে সরকারি ছুটি ঘোষণা। 18 সরকারি ছুটি ঘোষণা লেখেন। ও 1 নংটা লেখেন, 1 নংটা আরো ইম্পর্টেন্ট। 1 নং ছিল ভাষা, 1 নং ছিল হচ্ছে, লিখে নেন, মানে বাংলা ভাষার, বাংলা ভাষার স্বীকৃতি। বাংলা ভাষার স্বীকৃতি, অর্থাৎ এই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে, এটা ছিল 1 নং দফা। লেখেন মোট আসন 309টি। মোট আসন 309টি। এর মধ্যে মুসলিম আসন লেখেন, মুসলিম আসন 237টি। নির্বাচনে মুসলিম আসন
37টি। লেখেন যুক্তফ্রন্ট লাভ করে 223টি। যুক্তফ্রন্ট লাভ করে 223টি। ওকে, তাহলে আমরা 54 নির্বাচনের ফলাফল দেখলাম। এবার আবার দেখব যে এই নির্বাচনে সবকিছু শেষ, মন্ত্রিসভা হবে, মন্ত্রিসভা থাকবে না। মন্ত্রিসভা থাকবে না। এখানে আমাদের জেনে রাখা ভালো যে এই যে যুক্তফ্রন্ট হয়েছে, এই যুক্তফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন শেরেবাংলা একে ফজলুল হক, যার কারণেই এখানে শেরেবাংলা একে ফজলুল হকের দলও ছিল। আপনাদের যে দলগুলো আমি লেখাই নেই, তার মধ্যে কৃষক শ্রমিক পার্টি নামে একটা দল ছিল, যেটা গতদিন ক্লাসে বলেছিলাম, শেরেবাংলার দল, ওই যে 37-এর নির্বাচনে কৃষক শ্রমিক পার্টি, এই পার্টির প্রধান ছিলেন শেরেবাংলা। শেরেবাংলার নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন হয়। 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন। 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন। এটা 3 এপ্রিল 1954 গঠন হয়। 3 এপ্রিল 1954। এখানে মার্চের 10 তারিখে হচ্ছে হইল, নির্বাচন হইল। 3 এপ্রিল 1954 হচ্ছে মন্ত্রিসভা হইল। এটা 30 মে 1954 এটা ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয়। পশ্চিম পাকিস্তান অর্থাৎ কেন্দ্রশাসিত সরকার শেরেবাংলার বিরুদ্ধে অভিযোগ আনে যে শেরেবাংলা এই মানে ভাঙার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, এরকম অভিযোগ এনে এই মন্ত্রিসভা মাত্র 56 দিন, কয়দিন? মাত্র 56 দিনের মাথায় এই মন্ত্রিসভা ভেঙে দেয়। মাত্র 56 ডেজ সে এটা ভেঙে দেয়। তবে এই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, আর কৃষি, বন, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী, কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী। কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 4 না 14 সদস্য? কি বুঝিনি আপনার কথা। 4 না 14 সদস্য? 14 সদস্য। ও 4 সদস্য, 14 সদস্য কেন? 4 সদস্য। 4 ভাই 4। বর্তমান নির্বাচন নিয়ে কি পড়তে হবে একটু যদি দিয়ে দিতেন। কিছুই পড়তে হবে না, ঠিক আছে? এটা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নামে একটা চ্যাপ্টার আছে, যেটা সংবিধানের পরে পড়াবো সরকার ব্যবস্থা, সরকার ব্যবস্থার পরে পড়াবো বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, সেইখানে গিয়ে পড়াবো বর্তমান মন্ত্রী কয়জন, প্রতিমন্ত্রী কয়জন, শিক্ষামন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে, জনপ্রশাসন মন্ত্রীকে, এগুলো তো পড়তে হবে আপনাকে। টেকনোক্র্যাট কে কে হয়েছে, তারপর হুইপ কে, চিফ হুইপ কে, আপনাকে এগুলো পড়তে হবে। এগুলো আমি পড়াবো, এগুলো নিয়ে প্যারা নিয়ে কোনো লাভ নাই। অ্যাডভান্স চিন্তাই করেন না, ছেড়ে দেন আমার পর। আপনারাই বলেন, এই যে পর্যন্ত পড়াইছি প্রাচীন যুগ থেকে, এইখানে আপনাদের কোথাও কি এমন হয়েছে যে আপনি ক্লিয়ার না, আপনার প্রবলেম, আপনি বুঝতেছেন না, সিরিয়াল ব্রেক, সিকোয়েন্স ব্রেক, কোনো কিছু আছে বলেন? একটু অপেক্ষা করেন না। আমি কিভাবে সাধারণ জ্ঞানের 70 মার্ক আপনাকে গুছাই দেই, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে তো। বলেন, একটু অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, ধৈর্য 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 ধরেন। সবাই লিখেন। আমরা আজকে 10:30 পর্যন্ত পড়বো, কারণ খুব ক্ষুধা লাগছে। নাস্তা করি নেই, গোসলও করি নেই, ঘুম থেকে উঠেই ক্লাসে দাঁড়ায় গেছি। যেখানে ঘুমানো ছিলাম ওইখানেই লাফ দিয়ে দাঁড়ায় গেছি ক্লাসে, ঠিক আছে? বিছানার উপরে দাঁড়ায় আছি এখনো, বিছানার উপরে দাঁড়াই ক্লাস শুরু করছি। এটা একটা শান্তি, অনলাইনের একটা শান্তি আর কি। ওকে, তো 1956 সাল যেটা হবে,
1956 সাল, দেখেন এই 1956 সালেই পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র হয়। কি হয়? পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বা সংবিধান প্রণয়ন হয়। ওই যে একটু আগে বলছি যে জাতীয় পরিষদের রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে, এইটা 214 নং অনুচ্ছেদে, এই সংবিধানের 214 নং অনুচ্ছেদে স্বীকৃতি দেওয়া হয়। এই শাসনতন্ত্র অনুযায়ী পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। এই শাসনতন্ত্র অনুযায়ী পূর্ব বাংলার নাম হয় কি? পূর্ব পাকিস্তান। এবং পাকিস্তান হয়ে যায় ইসলামী প্রজাতন্ত্র। এতদিন কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ছিল না। 1956 সালের 23শে মার্চ পাকিস্তান হয়ে যায় ইসলামী প্রজাতন্ত্র। এগুলো লিখতে হবে না, কারণ এগুলো পরীক্ষায় আসবে না। বুঝতে পেরেছেন? তো এই পাকিস্তান হয়ে গেল প্রেসিডেন্সিয়াল। পাকিস্তান হয়ে গেল প্রেসিডেন্সিয়াল, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এবং প্রথম রাষ্ট্রপতি করা হবে ইস্কান্দার মির্জাকে। ইস্কান্দার মির্জা ক্ষমতা এসেই বলবে আমার সামরিক শক্তি লাগবে। সে কি করবে? সামরিক প্রধান আইয়ুব খানকে প্রশাসক প্রধান করে নিয়ে আসবে। আইয়ুব খান ক্ষমতা এসে ইস্কান্দার মির্জাকে 20 দিনের মাথায় বন্দুকের নলের মুখে বলবে বেটা তুই যা। ইস্কান্দার মির্জাকে সস্ত্রীক পাঠিয়ে দিবে লন্ডন। ইস্কান্দার মির্জা চলে যাবে লন্ডন, আর আইয়ুব খান নিজেকে ঘোষণা করবে আমি রাষ্ট্রপতি। স্বঘোষিত রাষ্ট্রপতি হবে আইয়ুব খান। আইয়ুব খান 1959 সালে একটি মৌলিক গণতন্ত্র তৈরি করবে, বেসিক ডেমোক্রেসি অর্ডার। আমরা দেখব শিক্ষা একটা নীতি করবে, তার কারণেই 62 শিক্ষা আন্দোলন হবে। এই আইয়ুব খানের কারণেই আমরা দেখব পরবর্তীতে 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হবে। আমরা দেখব এই যে অস্থিরতার কারণেই 66 সালে 6 দফা। আর বঙ্গবন্ধুকে দমানোর জন্য এই 68 সালে ষড়যন্ত্র মামলা। আর এই মামলা প্রত্যাহার করে নেওয়া এবং পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতেই 69-এ আমরা দেখব এক উত্তাল গণ অভ্যুত্থান। আর এই গণ অভ্যুত্থানের চাপের মুখেই আইয়ুব খানের পতন। আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিবে আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকট। ইয়াহিয়া খান বলবে আমি ক্ষমতা এসে নির্বাচিত প্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তর করব। ইয়াহিয়া খান লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করবে, আর লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার অনুযায়ী নির্বাচন দিবে, জাতীয় পরিষদ নির্বাচন এবং প্রাদেশিক পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতায় আসন লাভ করবে। কিন্তু এই আসন ছেড়ে দিতে, বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা ছেড়ে দিতে গড়িমসি শুরু হবে। আর এই কারণেই শুরু হবে 2 মার্চ থেকে এই পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন। স্যার সেম জিনিস পড়তে আমার 8-10 দিন সময় লেগেছিল, আর আপনি কত সহজে বুঝিয়ে দিলেন। আগের ইতিহাস এটা ভালো লাগে না, এখন ইতিহাস পড়তে পড়তে খুব ভালো লাগে। আচ্ছা, ভালো লাগবে। এই অপছন্দের স্বামীকেও বা বউকেও তো থাকতে থাকতে ভাল লাগে। তো একটা হচ্ছে আপনাকে কি করতে হবে? হ্যাবিচুয়েটেড হতে হবে। আপনাকে পড়তে হবে, লেগে থাকতে হবে। তাহলে না আস্তে আস্তে ভালো লাগা কাজ করবে। ভালো লাগা কাজ কি একদিন দুই দিনে করে? তাই না? একদিন দুই দিনে করে না। 1956 সালে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র তৈরি হয় বা সংবিধান প্রণয়ন হয়। এই সংবিধান অনুযায়ী পাকিস্তান হয়ে যায় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এই পাকিস্তান হয়ে যায় ইসলামী প্রজাতন্ত্র। 1956 সালের 23শে মার্চ 1956 সালের 23শে মার্চ পাকিস্তান হয়ে যায় ইসলামী প্রজাতন্ত্র। এবং 1956 সালের এই শাসনতন্ত্রের 214 নং অনুচ্ছেদে বাংলা ভাষার স্বীকৃতি দেওয়া হয়। ওই যে একটু আগে যেটা 1956 সালের 16 ফেব্রুয়ারি পড়িয়েছিলাম সেটা। এবং
এই 1956 সালে যে প্রেসিডেন্সিয়াল হয়ে গেল, খুব বেশি ইম্পর্টেন্ট না 1956 সাল, তবে 1957 সাল বেশি ইম্পর্টেন্ট। 1957 সাল কাগমারি সম্মেলন। কাগমারি সম্মেলন প্রথমত আমাদেরকে জানতে হবে কাগমারি সম্মেলন কত তারিখে হয়েছে। 7 ফেব্রুয়ারি 1957। স্থান সন্তোষ, টাঙ্গাইল। প্রধান অতিথি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শহীদের ইয়ে দিয়ে দেন। শোনেন, এই শহীদ আর ওই শহীদ এক না, ওই শহীদ বানান রস্বইকার। হ্যাঁ, আচ্ছা। দফা, এটা আপনাদের কারো জানা নাই দফা কয়টা ছিল? দফা ছিল 4টি। অর্থাৎ এই 57 সালের কাগমারি সম্মেলনে সন্তোষ, টাঙ্গাইল, এই স্থানটা কি বলবো, টাঙ্গাইলের সন্তোষে হচ্ছে এই সম্মেলন হয়, কাগমারি সম্মেলন। দফা 4টা ছিল। কি দফা 4টা ছিল না? দফা ছিল 2টা। কি লিখলাম? 2টা। একটা হলো পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন চাই, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের যে সামরিক চুক্তি ছিল তা, এই সময় যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি ছিল তা বয়কট করা বা বর্জন করার ডাক দিয়েছিল। এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার বক্তব্যের এক পর্যায়ে বলেন যে পশ্চিম পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানের প্রতি শোষণ নীতি পরিত্যাগ না করে তাহলে আমরা তাদেরকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব। তাহলে কাগমারি সম্মেলন নিয়ে এই তথ্যগুলো আমাদেরকে একটু পড়তে হবে। 1957 সাল কাগমারি সম্মেলন, 7 ফেব্রুয়ারি, স্থান সন্তোষ, টাঙ্গাইল। প্রধান অতিথি শহীদ সোহরাওয়ার্দী, সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। দফা 2টা। দেখেন ক্লিয়ার কিনা? পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন এবং বৈদেশিক নীতি, এটাই ছিল এই সম্মেলনের মূল এজেন্ডা। এবং পশ্চিম পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানের প্রতি শোষণ নীতি ত্যাগ না করে তাহলে আমরা তাদেরকে আসসালামু আলাইকুম জানাইতে বাধ্য হইব।